हेलो एवरीवन, माई सेल्फ बिप्लब एंड यू आर वाचिंग माई यूट्यूब चैनल एंड फेसबुक पेज सेल्फ स्टाडी। तो आज के আমরা আলোচনা করব চঞ্চল ঘোষ স্যারের নিমেষ অঙ্ক বই থেকে। গত ভিডিওতে আমি তোমাদের আলোচনা করেছিলাম নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব এই অধ্যায় থেকে 1 থেকে 10টি প্রশ্ন, এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব 11 থেকে পরবর্তী প্রশ্নগুলো। তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। আশা করি তোমাদের আপকামিং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হেল্পফুল হতে চলেছে। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ না করে। তো দেখো 11 নম্বর প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা বলেছে পরপর 3টি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা বিভাজ্য হয়। খুব ভালো একটি প্রশ্ন। পরপর 3টি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা কি দ্বারা বিভাজ্য হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তো এখানে দেখো আমরা পরপর 3টি পূর্ণবর্গ সংখ্যা পূর্ণ সংখ্যা কি দিতে পারি। সাপোজ ধরে নিই আমরা 1, 2 আর 3 পরপর 3টি পূর্ণ সংখ্যা দিলাম। এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য যাবে? অপশানগুলো তোমরা একবার লক্ষ্য রাখো। অপশান এ বলেছে 2 দ্বারা, অপশান বি বলেছে 4 দ্বারা, অপশান সি বলেছে 3 দ্বারা, অপশান ডি বলেছে 6 দ্বারা। এই সংখ্যাটাকে আমরা যদি যোগ করি, যোগ করার পরে দেখো যোগফল কত হচ্ছে, 3 2 5 আর 1 6। তো 6টা দেখো কত দ্বারা ভাগ যাচ্ছে। অপশানগুলো দেখো 2 4 3 আর 6। তো 4 দিয়ে তো যাবেই না, ঠিক আছে। কি দিয়ে যাবে? একটা 3 দিয়ে যাবে, একটা 6 দিয়ে যাবে, একটা 2 দিয়ে যাবে, ঠিক আছে। 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে আর 6 দিয়ে যাবে। তাহলে অপশান কি 3টে হবে না? তো আমরা একটা ধরে কখনোই করব না। আমরা 1 2 3 দিয়ে যেমন টেস্ট করলাম, পরবর্তী আবার টেস্ট করব কি দিয়ে? 2 3 আর 4 দিয়ে। এই 3টি পরপর পূর্ণ সংখ্যা, তাই না? এই 3টিকে যোগ করব। যোগ করলে দেখি কত হচ্ছে, 4 3 7, 7 আর 2 কত হয়? 9। তো এবার দেখো 9 হচ্ছে, 9কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো? একদমই পারবো না। তাহলে 2 অপশানটাও এখান থেকে আউট হয়ে গেল। 3 দিয়ে পারবো, 6 দিয়ে পারবো কি? পারবো না। তাহলে কত দিয়ে পারবো? 3 দিয়ে পারবো। তো সবসময় এটা মাথায় রাখবে, পরপর 3টি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদাই 3 দ্বারা ভাগ যায়, ঠিক আছে। কি দ্বারা ভাগ যায়? 3 দ্বারা ভাগ যায়। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। পরপর যে কোনো সংখ্যা, ঠিক আছে, পরপর 3টি থাকলে সেটা 3 দ্বারা ভাগ যাবে। তাহলে অপশান সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 12 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। কোনো সংখ্যার বর্গের সঙ্গে এর 1/4 যোগ করলে 147 সংখ্যাটি কত? কিভাবে করব? তো দেখো 12 নম্বরটা বলেছে কোনো সংখ্যার বর্গের সঙ্গে, তো সংখ্যাটাকে ধরে নিলাম আমরা x, ঠিক আছে। এই সংখ্যার বর্গের সঙ্গে, অর্থাৎ বর্গ মানে কি? স্কোয়ার। এর বর্গের সঙ্গে এর 1/4 যোগ করলে, অর্থাৎ এরই 1/4 যোগ করতে গেলে, অর্থাৎ x/4, এটাকে যদি আমরা যোগ করি, তো যোগ করলে কি পাওয়া যাবে? 147 পাওয়া যাবে। তাহলে সংখ্যাটি কত, বা x যেটাকে আমরা ধরেছিলাম x এর মানটা কত সেটা আমাদের জানতে চেয়েছে, তাই না? তো অপশানগুলো দেখো। অপশান এ কি দেওয়া আছে? অপশান এ দেওয়া আছে 12, অপশান বি দেওয়া আছে তোমার 14, অপশান সি দেওয়া আছে তোমার 18, আর অপশান ডি কত দেওয়া আছে? 9। তো এই 4টা অপশান দেওয়া আছে। কীভাবে এটাকে আমরা সলভ করবো? আমরা এটা অপশান টেস্ট করে করতে পারি, ঠিক আছে, নাহলে আমাদের দ্বিঘা সমীকরণ চলে আসবে। তো দেখো এখানে আমরা এক কাজ করতে পারি। কীরকম কাজ করতে পারি? এক্স এর যদি আমরা মান, সাপোজ ধরে নিই আমরা এক্স এর মান যদি 9 পুট করি, এক্স এর মান যদি আমরা 9 পুট করি, পিছন দিক থেকে দেখছি, ঠিক আছে, তাহলে 9 স্কোয়ার কত হয়ে যায়? 81। আর 81কে আর এখানেও এক্স এর মান তাহলে কত হয়ে যাবে? 9। 9কে 4 দিয়ে ভাগ করতে গেলে এখানে আমাদের পয়েন্ট আসবে, কিন্তু এখানে আমাদের তো পয়েন্টের কোনো অপশানই নাই, তাই না? তাহলে এখানে আমরা অপশানে 9টা ধরবো না, ঠিক, ভালো কথা। এখানে যদি আমরা 18 পুট করি, তাহলে 18কে 4 দিয়ে ভাগ করতে গেলে আবার তো সেম একই রকম পয়েন্ট আসবে। তাহলে আমাদের এই অপশানটাও হবে না, এই অপশানটাও হবে না। 14 যদি পুট করি, 14কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে সেম আবার একই পয়েন্টে আসবে। তাহলে এই অপশানটাও কিন্তু আমাদের হবে না। 12 যদি পুট করি, 12, তাহলে এখানে যদি 12 পুট করি, 12কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, 3 হলো, যোগ 12 স্কোয়ার, অর্থাৎ x এর স্কোয়ার মানে কি? আমি যদি x এর মান 12 পুট করি, তাহলে 12 স্কোয়ার হয়ে যায় কত? 144। আর 144 আর 3কে যোগ করতে গেলে কত হয়? আমাদের এটা পাবো 147, তাই না? তাহলে আমাদের কোন অপশানটা রাইট হয়ে গেল? অপশান এ 12।
আশা করি বুঝতে পেরেছো 12 নম্বর প্রশ্নটি। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। 13 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, দুটি সংখ্যার যোগফল 24 এবং এদের বর্গের যোগফল 386 হলে একটি সংখ্যা কত? তো দেখো 13 নম্বরটা কিভাবে সলভ করা যায়। দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে 24, অর্থাৎ একটি সংখ্যাকে আমরা এক্স ধরলাম এবং অপর সংখ্যাটিকে ধরলাম ওয়াই, আর এদেরই যোগফল বলে দিয়েছে কত 24 বা 24। ঠিক, এদের বর্গের যোগফল বলে দিয়েছে 386, বর্গ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এদের বর্গ করে দিলাম, বর্গের যোগফল বলে দিয়েছে কত 386। ঠিক আছে, তো দেখো এখান থেকে একটা আমরা ফর্মুলা পাই, কি ফর্মুলা পাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা পাই, কি পাই ফর্মুলা, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার একটা আমরা এটা ফর্মুলা পাই, অথবা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab এই একটা ফর্মুলা পাই। তো এখানে আমরা এই ফর্মুলাটা পুট করব। ঠিক, তো এই ফর্মুলাটা পুট করতে গেলে কি হয়, দেখো দেখো এখানে এ প্লাস বিকে আমরা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ধরবো। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2xy ইজ ইকুয়াল টু 386। ঠিক, আর এখানে এক্স প্লাস ওয়াই এর মানটা তো দেওয়া আছে কত 24, তাহলে 24 এর স্কোয়ার মানে কত 576 মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 386। ঠিক, তাহলে দেখো এখান থেকে আমরা এখানে পুট করছি, 386টাকে আমরা এই পারে নিয়ে চলে আসবো, তাহলে কত হয়ে যাবে দেখো 576 মাইনাস 386 ইজ ইকুয়াল টু 2xy। তাহলে 576 থেকে 386 বাদ দিব, 6 থেকে 6 বাদ 0, 17 থেকে 8 বাদ 2 9, আর এখান থেকে 4 অর্থাৎ 190 ইজ ইকুয়াল টু 2xy। তাহলে xy এর মানটা কত হচ্ছে দেখো, 2 দিয়ে এটাকে ভাগ করতে গেলে হচ্ছে তোমার 2 9 18, 2 5 10, অর্থাৎ xy এর মান যেটা পেলাম আমরা সেটা হচ্ছে কত 95। অর্থাৎ এই 95টাকে আমরা এমনভাবে ভাগ করব যেন গুণ করতে গেলে 95 হয় আর যোগ করতে গেলে যেন আমাদের 24 হয়। ঠিক আছে, তো এটাকে যদি আমরা 19 ইন্টু 5-এ ভাগ করে দিই, 19 5-এ 95, তাহলে দেখো ভাগ করার ফলে এই 95 আসছে, তাই না? আর এই দুটোকে যদি আমরা যোগ করে দিই 19 আর 5, তাহলে সেক্ষেত্রে আমাদের আসবে 24, তাহলে এটা আমাদের স্যাটিসফাইড। তো জানতে কি চেয়েছে একটি সংখ্যা কত, তো দেখো অপশানে কি আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, তাহলে দেখো এখানে 19 কিন্তু অপশানে নাই, তাহলে কে অপশানে আছে 5 আছে, তাহলে 5 হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশান এ, অপশান এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর 5। আশা করি বুঝতে পেরেছো, খুব ভালো একটি প্রশ্ন। তো চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 14 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো এটাকে কীভাবে সলভ করা যায়। পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য বলেছে, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? তো এখানে দুটি সংখ্যা আছে, একটা ক্ষুদ্রতম সংখ্যা আর একটা বলে দিয়েছে বৃহত্তম সংখ্যা। তো ক্ষুদ্রতম সংখ্যাটাকে ধরলাম আমরা এক্স, আর বৃহত্তম সংখ্যা সেটাকে ধরলাম আমরা এক্স প্লাস 1। ঠিক আছে, তো দুটি সংখ্যা, একটা ক্ষুদ্রতম একটা বৃহত্তম, তো ক্ষুদ্রতমটাকে ধরলাম আমরা এক্স এবং বৃহত্তমটাকে ধরলাম আমরা এক্স প্লাস 1, আর এদেরই বর্গের পার্থক্য বলে দিয়েছে তোমার 81, অর্থাৎ বর্গের পার্থক্য কি, তাহলে এক্স প্লাস 1 এর বর্গ এবং ক্ষুদ্রতমটা হচ্ছে কি এক্স তার বর্গ, এদের পার্থক্য অর্থাৎ বিয়োগফল যেটা বলে দেওয়া হয়েছে 81। ঠিক আছে, তাহলে কীভাবে বের করবো, দেখো এটাকে আমরা যদি এ ধরে নিই আর এটাকে যদি আমরা বি ধরে নিই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা হয়, ফর্মুলাটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা হয়, ফর্মুলাটা হচ্ছে
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা কম বেশি সকলে এই ফর্মুলাটা জানো, গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা। তো দেখো একবার এদের দুটোর যোগ করব, অর্থাৎ এক্স আর এক্সকে যোগ করলে হচ্ছে 2x প্লাস 1, তাহলে এটা একবার হয়ে যাবে 2x প্লাস 1, ঠিক, ইন্টু একবার এদের এই যোগফল করলাম, একবার কি করবো বিয়োগফল, অর্থাৎ এটা থেকে এটাতে বাদ দিব, তাহলে এটা এক্স এক্স কাটা যাবে, পরে থাকবে শুধু 1 ইজ ইকুয়াল টু কত 81। এটা একটু ক্লিয়ার? অর তাহলে এখানে দেখো কি থাকছে পরে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 81, তাহলে 2x ইজ ইকুয়াল টু এম প্লাস 1টা দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 81 থেকে একবার দিলে কত হয়ে যায় 80, তাহলে x এর মান কত হয়ে গেল এখানে 2 দিয়ে এটাকে কাটা যাবে 40, তাহলে x এর মান কত হয়ে গেল এখানে 40, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা যেটা পেলাম সেটা পেলাম আমরা কত 40। আর বৃহত্তম জানতে কি চেয়েছে, বৃহত্তম, ক্ষুদ্রতম তো আমাদের জানতে চাইনি, বৃহত্তম জানতে চেয়েছে, তাহলে x এর মান পেলাম তো 40 প্লাস 1, অর্থাৎ কত বৃহত্তম সংখ্যাটি 41। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। দেখো তোমরা খাতায় নোট ডাউন করে নাও। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 15 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18, 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ থাকবে। তো এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ একটি টাইপ, তোমরা এটা আগে ইম্পর্টেন্ট করে রাখতে পারো, ইম্পর্টেন্ট মার্ক দিয়ে রাখতে পারো। এই টাইপের অঙ্কগুলোকে আমরা কীভাবে সলিউশন করব, তো 4টা অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা যেটা বলে দিয়েছে কত 12, 18, 27 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে এদের লসাগু বের করবো আমরা, 12, 18 আর 27-এর লসাগু বের করবো আমরা। তো লসাগু আমরা কেমন করে করতাম ছোটোবেলায়, এরকম করে উৎপাদক করে, আমরা একটা এইভাবেও করতে পারি আর একটা আমরা শর্টকাটে করতে পারি। তো আমরা এবার শর্টকাটে করবো, ঠিক আছে। শর্টকাটে করতে গেলে কেমন করে হয় দেখিয়ে দিই। আচ্ছা, তো তোমাদেরকে আমি উৎপাদকে করে দেখাই, ঠিক আছে। তো এদের লসাগু বের করবো আমরা, এলসিএম বের করছি, কত দিয়ে যাবে 3 দিয়ে যাবে, 3 4 12, 3 6 18, 3 9 27, 3 দিয়ে দাও, 4 যাবে না, 3 2 6, 3 3 9, 2 দিয়ে দাও, 2 2 4, 1, 3 যাবে না, তাহলে লসাগু কত হচ্ছে দেখো 3 3 9, 9 2 18, 18 2 36, 36 3 কত হয়ে যায় 108। তাহলে এলসিএম পেয়ে গেলাম আমরা কত 108, ঠিক আছে। এইভাবে আমরা একটা এলসিএম করতে পারি, আদারওয়াইজ আরেকটা আমরা এলসিএম করতে পারি, কীরকম মেথডে দেখিয়ে দিই তোমাদের। 12, 18 আর 27-এর আমরা এলসিএম বের করবো, ঠিক আছে। তো দেখো প্রথমে আমরা 27টাকে ব্রেক করব, কীরকম করে ব্রেক করব, 27কে যদি আমরা ভাঙি 3 9 27, তার মানে 3 গুণ 3 গুণ 3, 27 হয়ে গেল, 3 3 9, 9 3 27, তাহলে আমরা 27টাকে ভাঙলাম। এবার আমরা 18কে ভাঙবো, 18কে ভাঙতে গেলে দেখো 3 3 9, 9 2 18, মানে একটা 2 কম পড়ছে, তো একটা আমরা 2 লিখে নিলাম, ঠিক আছে। তাহলে 18 পেয়ে গেলাম। কে পড়ে দেখছে 12, তো দেখো এখানে 12 কী হচ্ছে দেখো 3 2 6 হচ্ছে, কিন্তু 12 হচ্ছে না, 3 2 6, 6 2 12, অর্থাৎ একটা 2 কম আছে, একটা 2 বসিয়ে দিলাম। তো দেখো এবার এই সবটিকে যদি আমরা গুণ করে নিই তাহলে কিন্তু আমরা এলসিএমটা পেয়ে যাব। তাহলে তো কত হচ্ছে দেখো 3 3 9, 3 9 27, 27 2 27 ইন্টু 4, 27 ইন্টু 4, 4 7 28-এর 8, হাতে থাকলো 2, 4 2 8 আর 2 10, অর্থাৎ 110। তো দেখো আমাদের এলসিএম কিন্তু এইভাবে উৎপাদকে করতে গেলেও 108 আসবে, এবং তোমরা যদি এরকম ভেঙে ভেঙে করো তাহলেও কিন্তু 108 আসবে, কিন্তু এটা খুবই সহজে হবে, ঠিক আছে। তো যাই হোক, এবার কি বলছে যে ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16, 25 দ্বারা 25 ভাগশেষ থাকবে। তো দেখো 12 আর 10 যেটা আছে, 12, 18 আর 27 যেটা আছে, এবং পরবর্তী নিচে দেখো যেটা দেওয়া আছে তোমার 10, 16 আর 25, এদের দেখো ডিফারেন্সটা যদি তোমরা চেক করো, 12 আর 10-এর ডিফারেন্সটা হবে কিন্তু 2, এখানেও সেম একই রকমভাবে ডিফারেন্সটা হবে 2, আর এখানেও সেম একই রকমভাবে ডিফারেন্সটা হবে 2।
এই ডিফারেন্সটা কখন বাদ দিতে হবে তোমাদের আমি দেখাচ্ছি। কত অঙ্ক বিশিষ্ট বলেছিল? 4 অঙ্ক বিশিষ্ট বলেছিল। 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। তো 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কত হয়ে যায়? 4টা 9। ঠিক, এটাকে আমরা ভাগ করব কত দ্বারা? যেটা আমরা এলসিএম পেলাম 108, এটা দ্বারা ভাগ করব। ভাগ করলে কত পাই? তো প্রথমেই দিব কত বারে? 9 বারে দিই। 8 9 72 এর 2, হাতে থাকলো 7, 7টা বসে যাবে, 9 1 9, অর্থাৎ 972। এটা থেকে বাদ দিতে গেলে হচ্ছে কত? 7 2, 9টা বসে যাবে, আবার 2 বারে দিই, 216, পড়ে থাকবে কত? 3, আর কে পড়ে থাকছে 6, অর্থাৎ 63। তো দেখো এই 63-র জন্য কিন্তু আমরা ভাগটা যাচ্ছে না, তাই না? 63-র জন্য আমাদের ভাগটা মিলছে না। তাহলে কি করব? এই যে 63টা যে বেরালো, এই 63 আর এখানে ভাগশেষ, এখানে এদের ডিফারেন্স কত বেরিয়েছিল? 2, এই 2টাকে যোগ করব, যোগ করে কত হলো? 65। এই যে 65 হলো না, এই 65 থেকে 65টা এই যে 9999 আছে এটা থেকে বাদ দিব, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 9999 এখান থেকে আমরা কত বাদ দিব? 65 বাদ দিব। বাদ দিলে কত হয়? 9 থেকে 5 বাদ 4, 9 থেকে 6 বাদ 3, 9 9, অর্থাৎ 9934। 9934 দেখো কোন অপশানে আছে? অপশান এ তে আছে। তাহলে অপশান এ হয়ে গেল এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। এই জন্যই তোমাদেরকে বললাম এটা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, একটু তোমাদের বোঝানোর জন্য লেট হলো, তাই নাহলে কিন্তু খুবই সহজে করা যায়। তোমাদের আমি এটা দুটো এলসিএম পদ্ধতি দেখালাম, তাই একটু অঙ্কটা বড় হয়ে গেল, কিন্তু অঙ্কটা এরকম ছোট। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্নতে যাই। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখে নিই। 16 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে? 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল। তো 561-র মৌলিক উৎপাদকগুলির যোগফল বলেছে। 16 নম্বর প্রশ্ন, 561, একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। কতবারে যাবে? দেখো এটা 11 বারে যাবে। কি করে বুঝলাম? 11 দ্বারা ভাগ যাওয়ার একটি নিয়ম আছে। এই দুটি সংখ্যাকে যোগ করতে হবে, যোগ করলে কত হচ্ছে? 6। এই দুটি সংখ্যাকে যোগ করে হলো 6, এবং মাঝখানে কত থাকলো? 6। এদের যে গ্যাপ, এদের গ্যাপ যদি 0 হয় তাহলে সেটি 11 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? তো 11 দ্বারা এটাকে ভাগ করলে কত হয়? 11 5 55, 11 1 11 51, আর এটা হয়ে যাবে 17 3 51। তাহলে উৎপাদকগুলি আমরা কি কি পেলাম? 17 গুণ 11 গুণ 3, এটা আমরা উৎপাদকগুলি পেলাম। তো এই উৎপাদকগুলির যোগফল জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে যোগ করলে কত হচ্ছে? দেখো 17 আর 3 20, 20 আর 11 31, তাহলে যোগ করলে হলো কত? 31। তাহলে উৎপাদকগুলির যোগফল হলো 31। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। খুব সহজ একটি পদ্ধতি এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 17 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে? 304 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত? তো এটা কিভাবে আমরা সলিউশন করব? 17 নম্বরটা দেখো, 304, এই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগফল করতে বলেছে। তাহলে এদেরকে যদি আমরা সাজিয়ে লিখতে পারি, কত কত সংখ্যা হবে? দেখো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, তো আমরা লিখতে পারি কি? 340 লিখতে পারি, 304 লিখতে পারি, 403 লিখতে পারি, আর কি লিখতে পারি? 430। তো এটাকে সাজিয়ে লিখলাম এবং এদের যোগফল জানতে চেয়েছে, তাই না? তাহলে এদের যোগফল করে দিই। যোগফল করলে কত হয়? 4 আর 3 7, 4 আর 3 7, 3 আর 3 6, 4 10, আর 4 14, অর্থাৎ 1477। তো দেখো কোন অপশানে আছে 1477? অপশান বিতে আছে। তাহলে অপশান বি হয়ে গেল এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি আছে। 18 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে? 200 এবং 300 এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6 8 9 দ্বারা ভাগ করলে
প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তো কীভাবে এটাকে সলিউশন করব? তো 18 নম্বরটা দেখো, কি কি সংখ্যা বলেছে? 6, 8 আর 9। প্রথমে এটার এলসিএম বের করব। কত দিয়ে যাবে? প্রথমে আমরা 3 দিয়ে দিই, 3 2 6, 8 তো যাবে না, 3 3 9, 2 দিয়ে 1 4 3। তাহলে এলসিএম কত হচ্ছে দেখো, 3 2 6, 6 4 24, 24 ইন্টু 3 72, অর্থাৎ এলসিএম যেটা পেলাম আমরা কত? 72। এবার বলছে 200 আর 300-র মধ্যে, কতর মধ্যে বলেছে? 200 আর 300-র মধ্যে। ঠিক আছে, তাহলে 200 আর 300-র মধ্যে আমাদের বৃহত্তম সংখ্যাকে বের করতে বলেছে এবং ভাগ করলে যেন ভাগশেষটা মিলে যায়। তাহলে দেখো, এটাকে যদি আমরা 72 না ধরে এটাকে যদি আমরা ভেবে নিই যে এটা 70 আছে, এটা ভেবেলাম 70 আছে, তাহলে 70-এর কত গুণ করলে 300-র কাছাকাছি যাবে? নিশ্চয়ই যদি আমরা 4 গুণ করি, তাহলে অর্থাৎ 280। ঠিক আছে, আমরা কিন্তু কাছাকাছি পৌঁছে গেলাম। আর একটা কি, যদি আমরা এটাকে 3 গুণ করি, 210, এটাও আমরা কিন্তু কাছাকাছি গেছি, কিন্তু আমাদের বৃহত্তম যেহেতু জানতে চেয়েছে, তাহলে আমাদের অ্যাপ্রক্স 280 সামথিং কিছু আসবে। তো আমরা এবার কি করব? 72-কে 4 দিয়ে গুণ করব। 72-কে 4 দিয়ে গুণ করব, তাহলে গুণ করলে আমাদের কত হচ্ছে? 4 2 8, 4 7 28, অর্থাৎ 288। ঠিক আছে, 288 এমন একটা সংখ্যা যেটা ভাগ করতে গেলে মিলে যাবে। কিন্তু কি বলেছে শেষে দেখো, বলেছে একটা 5 অবশিষ্ট থাকবে, মানে কি এর সাথে আবার 5 যোগ করতে হবে। তাহলে 5 যোগ করতে গেলে কত হচ্ছে দেখো, 293। দেখো 293 কি অপশানে আছে? অপশানে আছে অপশান সি। তাহলে অপশান সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। 19 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7, সংখ্যা দুটি কি কি? কিভাবে সলিউশন করব? দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে আমাদের, তাই না? তো সাপোজ সংখ্যাটিকে আমরা ধরে নিলাম একটি সংখ্যা x এবং অপর সংখ্যাটি ধরে নিলাম আমরা y, এবং এই দুটি সংখ্যারই গুণফল যেটা বলা হয়েছে 1575। ভালো কথা। এবং ভাগফল অর্থাৎ x বাই y এটা বলে দিয়েছে কত? 7। ঠিক আছে, তো কীভাবে এই টাইপের অঙ্কগুলোকে আমরা সলিউশন করতে পারবো? তো দেখো, এখান থেকে যদি আমরা x এর মান বের করি, x ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে? তাহলে 7y, কোনাকুনি বজ্রগুণ হয়ে যায়। তাহলে x এর এখানে আমরা একটা মান পেলাম 7y। ঠিক আছে, তো এখানে জাস্ট x এর বদলে 7y পুট করব। এই যে x এর বদলে 7y পুট করব, 7y ইন্টু y ইজ ইকুয়াল টু 1575। তাহলে এটা কত হয়ে গেল? 7y তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1575। ঠিক, তাহলে 7 কেটে দিয়ে কাটা যাবে, 7 কেটে দিয়ে ভাগ করতে গেলে কত হচ্ছে দেখো, 7 2 14, 1 7 2 14, 3 7 5 35, অর্থাৎ আমরা y স্কোয়ার ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 225। রাইট, এবার তাহলে y ইজ ইকুয়াল টু কত পেয়ে যাবো আমরা? 15। তাহলে y এর মান যদি আমরা 15 পাই, 15 কীভাবে পেলাম? এই যে স্কোয়ারটা উঠে গেলে এখানে রুট হয়ে যাবে, আর রুট 225 মানে হচ্ছে 15। ঠিক আছে, তাহলে y এর মানটা পেলাম 15। তো জাস্ট এখানে y এর মান যদি আমরা 15 পুট করে দিই, তাহলে কিন্তু আমরা x এর মানটা পেয়ে যাব। দেখো ভালো করে বুঝবে, y এর মানটা পেলাম আমরা এখানে কত? 15। জানতে কি চেয়েছে আমাদের? সংখ্যা দুটি কি কি? তাহলে y এর মান 15 পেলাম, তাহলে x এর মান কত পাবো? তাহলে x ইজ ইকুয়াল টু 7 ইন্টু y এর মান এখানে পুট করবো কত? 15। তাহলে 7 15 কত হয়? 105। তাহলে x এর মান পেলাম 105। তো দুটি সংখ্যা কি কি পেলাম? একটা 105, একটা 15, তাই না? তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 20 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 400 ও 500 এর মধ্যবর্তী 12, 16 ও 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত? খুব সহজ একটি প্রশ্ন। 20 নম্বর প্রশ্নটা দেখো, 12, 16, 24 এই টাইপের অঙ্ক থাকতে গেলে আমি তোমাদের বলেছি এলসিএম বের করতে।
এলসিএম বা লসাগু কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 2 6 12, 2 8 16, 2 12 24, 2 3 6, 2 4 8, 2 6 12, 3 1 3, 3 2 6, 2 2 4, 2 1 2। তাহলে এলসিএম কত পেলাম? 2 2 4, 4 3 12, 12 2 24, 24 2 48। তাহলে এলসিএম যেটা পেলাম আমরা কত? 48। 400 আর 500-র মধ্যবর্তী যেতে বলেছে। তো যদি আমরা 48কে 10 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যায়? 480। আর যদি আমরা 48কে 9 দ্বারা গুণ করি কত হচ্ছে? 8 9 72, 2 হাতে থাকলো 7, 4 9 36, 36 আর এদিকে তোমার 7, 36 4 40, 43, 432। তো দেখো কোনটা অপশানে আছে? 480 অপশানে আছে। তো তাহলে এটা আমাদের হবে না, 480টা হবে। তাহলে 480 দেখো কোন অপশানে আছে? অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আমরা 9 দিয়ে গুণ করলাম, 9 গুণিত 48কে 9 দ্বারা গুণ করলাম কিন্তু আমাদের হলো না। 10 দ্বারা গুণ করলাম, দেখছি আমাদের 480 হচ্ছে এবং অপশানেও আছে। তো আমাদের 480টাই হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখে নিই। 21 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 2431 এর বৃহত্তম মৌলিক উৎপাদক কত? তো এর মৌলিক উৎপাদক আমরা বের করি। 21 নম্বর প্রশ্নটা 2431। তো দেখো এটা 11 দ্বারা ভাগ যাবে। কি করে বুঝলাম? এই দুটি সংখ্যার যোগ এবং এই দুটি সংখ্যার যোগ করে বিয়োগ করলে যদি বিয়োগফল 0 হয় তাহলে সেটি 11 দ্বারা ভাগ যায়। অর্থাৎ 4 1 যোগ করতে গেলে হচ্ছে 5, আর 3 আর 2 যোগ করতে গেলে হচ্ছে 5। তাহলে 5 আর 5 থেকে 5 বাদ দিলে হচ্ছে 0। তার মানে এটি 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি 2431 এই সংখ্যাটি কত দ্বারা ভাগ যায়? 11 দ্বারা ভাগ যায়। ঠিক, তাহলে এদের উৎপাদক আমরা বের করি আগে। 2431 11 দিয়ে দিই, 11 2 22, 2 11 2 22, 11 1 11, 221। এবার কত দিয়ে যাবে? 17 দিয়ে যাবে। 17 1 17, 17 1 17, 3 2 5, 17 3 51। তাহলে উৎপাদকগুলি কি কি হলো? 11, 17 আর 13। এবার বলে জানতে কি চেয়েছে এদের মধ্যে বৃহত্তম কোনটি? বৃহত্তম তাহলে কোনটি? 17টা বৃহত্তম, তাই না? তাহলে অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। খুব ভালো একটি প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 22 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 70,031 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে? কীভাবে এটাকে সলিউশন করব? 22 নম্বরটা 70,031 এই সংখ্যাটা থেকে কোন সংখ্যা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সেটা 9 দ্বারা ভাগ যাবে। তো 9 দ্বারা ভাগ করার একটা নিয়ম আছে। কি নিয়ম আছে? 9 দ্বারা ভাগ করতে গেলে কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে যদি আমরা 9 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা কি করব? সাপোজ ধরে নাও একটা ডিজিট আছে 1 2 3 4 5, এই সংখ্যাটা কি 9 দ্বারা ভাগ যায়? কি করে আমরা বুঝবো? প্রথমে আমরা ডিজিটগুলোর যোগ করব। ডিজিটগুলোর যোগ করলে কত হচ্ছে আগে আমরা সেটা দেখব। 5 আর 4 9, 10 আর 5 15। তাহলে এদের ডিজিট সাম হচ্ছে 15। এই 15টাকে কি 9 দিয়ে ভাগ যায়? ভাগ যায় না। তার মানে এই সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে না। ঠিক আছে, সাপোজ এর সাথে যদি আবার এখানে আমরা 3 যোগ করে দিতাম, এর সাথে যদি আমরা 3 যোগ করে দিতাম তাহলে এদের যোগফলটা কত হতো? এদের তাহলে যোগফলটা হতো 18। 18 তাহলে 9 দ্বারা ভাগ যায়। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই পুরো সংখ্যাটা আমাদের 9 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, সেইরূপ এইখানেও দেখো এদের ডিজিট সাম কত হচ্ছে? এদের ডিজিট সাম হচ্ছে 11। তো 11 তো ভাগ যায় না। 11 কি 9 দ্বারা ভাগ যায়? 11 কি 9 দ্বারা ভাগ যায়? যায় না। তাহলে এখান থেকে আমরা কোন সংখ্যা বাদ দিতে গেলে আমাদের 9 দ্বারা ভাগ যেত? তো এখানে আমার 11 হচ্ছে, তাই না? এখান থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই তাহলে 11 থেকে 2 বাদ দিলে কত হতো? 9 হতো। তাহলে 9কে 9 দ্বারা ভাগ যেত। তাহলে আমরা কোন সংখ্যাটা বাদ দিচ্ছি? 2 বাদ দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কত বাদ দিতে গেলে আমাদের 9 দ্বারা ভাগ যাবে? 2 বাদ দিতে গেলে। তাহলে এখান থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার 9 দ্বারা ভাগ যাবে এবং এটার বিয়োগফল কত হয়ে যাবে? তাহলে
70,029। তাহলে এই সংখ্যাটা কিন্তু আমাদের ভাগ যেত, তাহলে আমাদের অ্যান্সারটা কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। কোন সংখ্যা বাদ দিতে হবে? 2। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন কী আছে দেখ। 23 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, যে কোনো 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফলের সঙ্গে কে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে কে এর মান কত? তাহলে 23 অযুগ্ম সংখ্যা অর্থাৎ বিজোড় সংখ্যার গুণফল। তাহলে বিজোড় সংখ্যা আমাদের শুরু হয় কি থেকে? 3 থেকে। 3, 5, 7, 9, এই 4টি অযুগ্ম সংখ্যা, তাই না? 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যা, এদের গুণফলের সঙ্গে এদের গুণফল করলে কত আগে আমরা সেটা বের করি। 5 3 15 গুণ 7 9 কত? 63। এবার গুণ করব এদের দুটো গুণ করতে গেলে কত হচ্ছে? 3 15 45, হাতে থাকলো 4, 6 15 90, আর এদিকে 4 94। তাহলে 3টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণ করতে গেলে আমরা পেলাম 945। ঠিক, বলছে এর সাথে কে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, অর্থাৎ এখানে একটা যেটা সংখ্যাটা আসবে এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তো দেখো 945-এর উপরে একটা যদি পূর্ণবর্গ সংখ্যা দেখি, তাহলে আমরা জানি 31-এর স্কোয়ার কত? 961। ঠিক আছে, 961 হচ্ছে কিন্তু 31-এর স্কোয়ার অর্থাৎ বর্গ। তাহলে এখানে যদি আমাদের 961 হয়, তাহলে কে এর মানটা আমরা কীভাবে পাবো? আমাদের কে এর মানটা জানতে চেয়েছে, তাই না? তাহলে কে এর মানটা আমরা এইভাবে পাবো যে 961 থেকে 945 বাদ, তাহলে বাদ দিলে কত হয়? 11 থেকে 5 বাদ 6, 6 থেকে 5 বাদ 1, তাহলে আমরা পাচ্ছি কত? 16। তাহলে কোন অপশানটা আমাদের রাইট হয়ে যাবে? তাহলে দেখো আমরা কে এর মানটা পেয়ে গেলাম কত? 16। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। 24 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5 এবং সংখ্যা দুটির গুণফল 1620 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো দুটি সংখ্যা আমাদের বলে দিয়েছে, কি কি বলে দিয়েছে? একটা 4, একটা বলে দিয়েছে আমাদের 5, তাই না? এবং দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে 1620। তো এটা তো আমাদের অ্যাকচুয়াল সংখ্যা না, তো আমরা অ্যাকচুয়াল সংখ্যা কীভাবে বের করবো? জাস্ট এক্স ধরে নেব। 4x সংখ্যাটি ছিল 4x এবং অপর সংখ্যাটি ছিল 5x, এবং এই দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1620। ঠিক আছে, অর্থাৎ 4x ইন্টু 5x, এই দুটি সংখ্যার গুণ বলে দিয়েছে, গুণফল কত? 1620। তাহলে দেখো 4x আর 5x গুণ করতে গেলে হচ্ছে কত? 20x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1620। তাহলে এখানে 0 0 তো কাটা যাবে, 2 দিয়ে কাটা যাবে, 2 8 16, আর 2 1 2, অর্থাৎ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 81 পেলাম। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 81, তাহলে এক্স এর মানটা কত হয়ে যাবে? 9। এক্স এর মান হচ্ছে 9। জানতে কি চেয়েছে? বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে এটা হচ্ছে আমাদের বৃহত্তম, তাহলে এক্স এর মান পেলাম 9। তাহলে এখানে 5x এর মান পুট করব, 5 ইন্টু এক্স এর মান 9, 5 9 45। তাহলে 45 হয়ে গেল আমাদের সঠিক উত্তর, অপশন বি। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গিয়েছে। চলো নেক্সট প্রশ্ন কি আছে। 25 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক্স একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে এক্স ইন্টু এক্স প্লাস 1 2x প্লাস 1 সর্বদা বিভাজ্য হবে। তো দেখো এটাকে কীভাবে আমরা সলিউশন করব। কোয়েশ্চেন নম্বর 25, কন্ডিশন কি বলেছে? এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু 2x প্লাস 1, এটা কত দ্বারা বিভাজ্য যাবে? এটা কত দ্বারা বিভাজ্য যাবে, তাই না? সাপোজ যদি এখানে আমরা এক্স এর মান 1 ধরি, এক্স এর মান যদি আমরা 1 পুট করি, তাহলে আমাদের কত হচ্ছে দেখো, এক্স এর মান যদি এখানে 1 হয়, 1 ইন্টু এখানে যদি আমরা 1 পুট করি, 1 আর 1 কত হয়? 2 ইন্টু
এখানে যদি আমরা 1 পুট করি 2 + 1 = 3, তাহলে আমাদের গুণ করতে গেলে কত হচ্ছে দেখো, 3 2 6, তার মানে 6 হচ্ছে। তাহলে এই 6টা কত দ্বারা ভাগ যাবে? অপশানগুলো দেখো কী কী আছে, 5 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে। 5 দিয়ে তো এটা 6কে ভাগ যায় না, তাই না? 8 দিয়েও এটাকে ভাগ যায় না এবং 10 দিয়েও ভাগ যায় না। তাহলে কত দ্বারা ভাগ যায়? 6 দিয়ে ভাগ যায়, অর্থাৎ 6 দ্বারা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। তোমরা এখানে এক্স এর মান 1 ছাড়াও তোমরা অন্য সংখ্যা ধরতে পারো। এক্স এর মান ধরো সাপোজ 2 ধরে নিই আমরা। 2 ধরলে কত হচ্ছে দেখো, এই কন্ডিশনকে আমাদের ফলো করছে। দেখো এখানে যদি আমরা 2 পুট করি, 2 ইন্টু 2 আর 1 কত হয়ে যায়? 3, ইন্টু 2 যদি পুট করি এখানে 2 2 4, 4 আর 1 5, গুণ করতে গেলে দেখো 5 3 15 দিয়ে 30, তাহলে এই 30 কত দ্বারা ভাগ যায়? অবশ্যই 6 দ্বারা ভাগ যাবে। তার মানে এই সংখ্যাটা কি 6 দ্বারা ডিভিজেবল। ঠিক আছে, তাহলে এই যদি কন্ডিশনে থাকে তাহলে এই কন্ডিশনটা অলওয়েজ 6 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এবং আমি তোমাদের বোঝাতে পেরেছি। চলো নেক্সট প্রশ্ন কি আছে। 26 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 ও 21 হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত? ভালো একটি প্রশ্ন। তো দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে। ঠিক আছে, তো সংখ্যাটাকে ধরে নিলাম আমরা এক্স আর অপর সংখ্যাটিকে ধরে নিলাম আমরা ওয়াই। তো এই দুটি সংখ্যার যোগফল যেটা বলে দিয়েছে আমাদের কত? 135 এবং বিয়োগফল যেটা বলে দিয়েছে কত? 21, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই = বলে দিয়েছে 21। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত? খুব ভালো একটি প্রশ্ন। এই ক্ষেত্রে আমরা অ্যালজেব্রার একটি ফর্মুলা অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে আমাদের a² - b² একটি ফর্মুলা আছে, a + b * a - b। তোমরা এইভাবে এটাকে কল্পনা করো, এটাকে সাপোজ ধরে নাও a, এটাকে ধরে নাও b, অর্থাৎ a আর b এর যোগফল হচ্ছে 135, অর্থাৎ আমরা এটাকে ধরতে পারি। এবং বিয়োগফল a - b এর বিয়োগফল হচ্ছে 21, যেটা হচ্ছে আমরা এটা ধরে নিতে পারি। এবং বর্গের পার্থক্য অর্থাৎ এদেরই, এটাকে যদি আমরা x ধরে নিই, এটা যদি আমরা y ধরে নিই, এদেরই বর্গের পার্থক্য কত সেটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, তোমাদের যদি এইভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এক কাজ করো, x² - y² = একবার করবে x + y, একবার করবে x - y, একবার যোগফল একবার বিয়োগফল, আর এদেরই বর্গের পার্থক্য কত সেটা জানতে চেয়েছে। কীভাবে করব? তো দেখো এই যে +y একবার -y আছে, এদের জাস্ট গুণ করে দাও, গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। অর্থাৎ তার কারণে আমি গুণ করতে বলছি, 135 আর 21 যদি আমরা গুণ করে দিই তাহলেই কিন্তু আমরা বর্গের পার্থক্যটা পেয়ে যাব। ঠিক আছে, অর্থাৎ আমরা x² - y² যে পার্থক্যটা হবে এই দুটো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, কেমন করে গুণ করব? তো দেখো গুণ করি, এটাকে আমরা এইভাবে গুণ করতে পারি। দেখো 135 ইন্টু এই 21টাকে আমরা এইভাবে ভাগ করতে পারি, 20 + 1 21 হলো। তাহলে এই ক্ষেত্রে আমাদের সুবিধা কী হলো? দেখো 135কে যদি আমরা এটাকে 20 না ভেবে এটাকে আমরা 2 ভাববো, তাহলে এর গুণ ফল আরও আমাদের সহজ হয়ে যাবে। তাহলে 100 গুণ 100কে যদি 2 দিয়ে গুণ করি 200, আর 35 × 2 = 70, অর্থাৎ 270 আর একটা 0, অর্থাৎ এটাকে যদি আমরা 20 দ্বারা গুণ করি পেলাম 2700। ঠিক আছে, যোগ এটাকে এটা দিয়ে গুণ করতে গেলে পেলাম আমরা 135, আর এটাকে যদি দুটাকে আমরা যোগ করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। 0 আর 5 5, 0 আর 3 3, 7 আর 1 8 আর 2, অর্থাৎ 2835। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা? খুব ভালো একটি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন কি? 27 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 8003 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। খুব ভালো একটি প্রশ্ন। তো প্রথমে আমরা বৃহত্তম সংখ্যাটা লিখে নিই। বৃহত্তম তাহলে কত হবে? 8300, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যাটি হবে। আর ক্ষুদ্রতমটা কত হয়ে যাবে তাহলে? 3008, আর এদেরই বলেছে বিয়োগফল কত, তাই না? পার্থক্য বা বিয়োগফল যাই বলো না কেন। তাহলে 10 থেকে 8 বাদ 2, 10 থেকে 1 বাদ 9,
3 থেকে 1 বাদ 2 আর 8 থেকে 3 বাদ 5 অর্থাৎ 5292। কোন অপশানে আছে দেখে নাও, অপশান ডিতে। তাহলে অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 28 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একজন সেনাধ্যক্ষ তার অধীনে 11,025 জন সৈন্যকে বর্গাকারে সাজালেন, তার প্রথম সারির সৈন্য সংখ্যা কত? খুব ভালো একটি প্রশ্ন। এই টাইপের প্রশ্নকে আমরা কিভাবে করতে পারি দেখো, যখন এই টাইপের কোনো প্রশ্ন দেবে এবং কতজন সৈন্য বলেছে দেখো 11,025 জন, তখনই এবং বর্গাকারে সাজালেন যখন বলেছে তখন আমরা কি করে দেবো, জাস্ট রুট করে দেবো। ঠিক আছে, তো এটা রুট করতে কেমন করে পারবো আমরা দেখো, 25 থেকে আসবে কত 5, আর এখান থেকে আসবে 10, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 105-এর বর্গমূল। 105কে যদি আমরা কি করি, বর্গ করি, তাহলে আসবে আমাদের 11,025। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এটার যদি আমরা বর্গ করি তাহলে হবে আমাদের 11,025। তাহলে বর্গাকারে কতজন করে আছে, 105 জন করে আছে। তোমরা যদি এখান থেকে না বুঝতে পারো, আমি তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। সাপোজ ধরে নাও 625 রুট ওভার 625 আছে, তাই না? তাহলে এই 25 থেকে আসবে কত 5, আর এখানে দেখো 6 আছে। তো এরকম করে এটা ভাবনা চিন্তা করো যে 2 গুণ 3, 2 আর 3 6 হয়, তাহলে প্রথম সংখ্যাটা নেব আমরা। তাহলে এখানে আছে প্রথম সংখ্যাটা হচ্ছে 2। সেম একই রকমভাবে এটা 25 থেকে নিলাম আমরা 5, আর এটাকে 110 হচ্ছে। তো 110কে আমরা কেমন করে পাই, এটা যদি আমরা 10 গুণ 11 করি তাহলে কিন্তু আমরা 110 পাবো, তাই না? তাহলে আমরা প্রথম সংখ্যাটা নেব, প্রথম সংখ্যাটা হচ্ছে 10, অর্থাৎ এই 110 থেকে আমরা নিলাম 10 আর 25 থেকে নিলাম 5, তাহলে 105। তোমরা বর্গমূলটা নিজেদের মতো করতে পারো, সেটা বড় কথা না। আমার এই মেথডটা ভালো লেগেছে বলে আমি তোমাদের এই মেথডটা দেখালাম। তো চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। 29 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 512 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে 512 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এখানে আমরা কত যোগ করলে, আমরা এটাকে x ধরলাম, যোগ করলে বলছে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 512-র পরে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, সেটা হচ্ছে 23-এর স্কোয়ার, সেটা হচ্ছে কত 529। তাহলে এখানে হচ্ছে বলছে 529 হবে। ঠিক আছে, কারণ 512-র পরের সংখ্যা হচ্ছে 529। তাহলে x এর মানটা কত, তাহলে এখান থেকে আমরা কি করে পাবো x এর মান, x = 529। এখান থেকে 512 বাদ দিয়ে দাও, তাহলে 9 থেকে 2 বাদ হচ্ছে 7, 2 থেকে 1 বাদ 1, অর্থাৎ 17। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 30 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 2866 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 13 দ্বারা বিভাজ্য হবে? তো 30 নম্বরটা দেখো কিভাবে করি। 2866 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে গেলে, এর সাথে আমরা কত যোগ করতে গেলে যোগফল 13 দ্বারা বিভাজ্য হবে? কত দ্বারা ভাগ হবে বলেছে, 13 দ্বারা ভাগ হবে। এর সাথে আমরা কত যোগ করতে গেলে 13 দ্বারা ভাগ হবে। তো কিভাবে আমরা করব, দেখো এই সংখ্যাটিকে আমরা 13 দ্বারা ভাগ করব। তো 13 দ্বারা যদি ভাগ করি, 13 2 26, 2 6 নেমে গেল, 13 2 26, এই 6 নেমে গেল। তাহলে এখানে দেখো 6টা কিন্তু এক্সট্রা হয়ে গেল, তাই না? তাহলে 13 দ্বারা ভাগ যেত তখনই যখন এইখানে যদি 6 না থেকে যদি এখানে 13 হতো, তাহলে এর সাথে আমি কত যোগ করতে গেলে আমার 13 হবে। কোয়েশ্চেনটা কিন্তু ভালো করে বুঝবে। বলছে 2866 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে গেলে 13 দ্বারা বিভাজ্য হবে। তো এটা তো 13 দ্বারা ভাগ যায় না, এই সংখ্যাটা কেন যায় না, কারণ 6 এক্সট্রা আছে। তাহলে আমি এই 6-এর এক্সট্রার সাথে আর কত যোগ করতে গেলে আমার 13 দ্বারা ভাগ যাবে। তাহলে 6-এর সাথে যদি এখানে আমি 7 যোগ করে দিই, এখানে যদি আমি 7 যোগ করে দিই তাহলে কিন্তু আমার 13 দ্বারা ভাগ যেত, তাই না? তাহলে সেই আমাদের অ্যান্সারটা কত হয়ে যাবে, 7। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো আজকের মতো এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে নেবে। তো চলো
শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।